জি মিস্টার, কানা নাকি? দেখে চলতে পারেন না? জি না, আমার চোখ একদম ঠিক আছে। আপনার চোখ কানা মনে হয়। ঠাস করে চড় মেরে দিব যত সব ফালতু ছেলে গায়ে পড়তে আসে। আমিও চুপ করে বসে থাকবো না, ফালতু মেয়ে কোথাকার। আপনি আমায় ফালতু বলছেন? হ্যাঁ বললাম, আপনি ফালতুই। আপনি ফালতু, আমি না। আজাইরা মেয়ে। এই বলে চলে এলাম ওখান থেকে। আসলে বড় ভাইয়ের বিয়েতে এসেছি, যদিও আসতে চেয়েছিলাম না। আব্বু আম্মু জোর করে নিয়ে এসেছে। মোবাইল চালাতে চালাতে হবু ভাবিকে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ মেয়েটা এসে ধাক্কা খায়। তারপরেটুকু তো শুনলেনি কি হলো। চারদিকে অনেক লোকজন, তার মধ্যে আমি একা হারতেছি। আব্বু আম্মু কাউকে খুঁজে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না কি করব। আমি হবু ভাবিকে দেখতে একটা রুমের দিকে এগোতে লাগলাম। ততক্ষণে পরিচয়টা দিয়ে দিই। আমি সুহান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বাবা মায়ের দুই মাত্র সন্তান। বড় ভাই আর আব্বু ব্যবসা সামলায়। আর যেখানে এসেছি সেটা আমার বড় ভাইয়ের বিয়ে, তা তো জানলেনি। যাক, গল্পে ফেরা যাক। আমি রুমে ঢুকে হালকা দরজার ভিতরে উঁকি দিয়ে দেখি সবাই মেয়েরা বসে গল্প করছে। তার মধ্যে আমার আম্মুও আছে, আর সাথে ওই ফাজেল মেয়েটাও আছে। আমাকে কেউ দেখার আগে আমি বের হয়ে আরেকটা রুমের দিকে এগোতে লাগলাম। কেমন জানি লাগছিল দরজায় উকি দিচ্ছি। ভাইয়ার শ্বশুর আমাকে দেখে বলল, বাবা কোনো সমস্যা? আমি তখন বললাম বাবিকে দেখব। তখন তিনি রুম দেখিয়ে দিলেন। আমিও সেই রুমের মধ্যে চলে গেলাম। দেখলাম বাবি তৈরি হয়ে বসে আছে। যদিও কিছু মেয়ে আছে, কিন্তু সবাই আন্টির বয়সী, তাই লজ্জা পেলাম না। বাবি কেমন আছেন? আমার কথা শুনে বাবি লজ্জা পেল, আর বাকিরা মুচকি হাসছিল। বাবি লজ্জা পাওয়ার দরকার নেই, আর যদিও এখনো বাবি হননি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবেন। তাই তো বলি, ভাইয়া আমায় আপনার ছবি দেখাতে দিল না কেন? বাবি আপনি সুন্দর বলেই দিত না। এখন বুঝলাম, যখনই দেখতে চাইতাম তখনই ছবি লুকিয়ে রাখতো, কিন্তু এবার পারল না। সবাই আবার হেসে উঠল। এক আন্টি বলে উঠল, ছেলের ভাই তো হেপি পাম মারতে পারে। আমিও কম কি পাল্টা জবাব দিতে লাগলাম। কি বলেন আন্টি, পাম দিব কেন? সত্যি বললাম। অবশ্য আপনারও কম না, মনেই হয় না আন্টি। আমায় পাম্পার বলছিল, এখন নিজেরাই পাম্পকে ফুলতাতে দেখতেছি। আমি আর তেমন কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে আসতে আব্বু আমাকে তার ফোন ধরিয়ে দিয়ে বলল আম্মুর কাছে দিয়ে দিতে। এবার পরে গেলাম চিপায়। শেষমেশ ওই মেয়েদের মধ্যে যেতে হবে আমায়। ভাবলাম যাব না, কিন্তু সেই যেতেই হবে। কি আর করার, আব্বুর করা অর্ডার, যেতেই হবে। ফোন নিয়ে ওই রুমে ঢুকে মাথা নিচু করে আম্মুর দিকে এগোতে লাগলাম। খুব লজ্জা পাচ্ছিলাম। আম্মুর কাছে গিয়ে ফোনটা দিয়ে বললাম আব্বু দিয়েছে। আন্টি, এ কে? ও আমার আর এক ছেলে। আন্টি, এই ফাজিল বলে আপনার ছেলে? শুধু ফাজিল না, অনেক ফাজিল। বাসায় শুধু ফাজলামো করে। আমি তো বুঝতে পারছি আম্মু আমার ইজ্জতের ফলতা না করে চুপ করবে না। কিসের জন্য যে আব্বুর সামনে পড়লাম? তাহলে তখন ঠিকই বলেছিলাম, কানা। আবার সহ্য হচ্ছিল না, তাই মুখ তুললাম। ওই ফালতু আপনি কানি, কারণ নিজে থেকেই গায়ে পড়ে আবার এখন বড় বড় কথা বলে। তাই বলে বের হয়ে চলে এলাম। এদিকে মেয়েটা ভাবছে, আমাকে অপমান করার এর যোগ্য শাস্তি আমি দিব। তো অবশেষে বিয়েটা সম্পন্ন হলো। অনেক আনন্দ করলাম। ভাইয়া বাবির সাথে সবাই আজ এ বাড়িতে থাকা। মাঝে মাঝে মেয়েটার দিকে চোখ পড়টিয়ে দেখি কি যেন ভাবছে। আমি আর কিছু মনে করলাম না। অবশেষে আসলো গ্রহণের পালা। কোনো মতে একটা জায়গা পেয়ে গেলাম, তারপর দিলাম একটা ঘুম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, আম্মু ডেকে তুলল। উঠে বললাম গোসল দেব আম্মু। আম্মু বলল, সবাই তো তাই করতেছে, তো তুই এখন কি করবি? বাড়ির পাশে পুকুর আছে, ওখান থেকে করে আসি, শুধু একটা লুঙ্গির ব্যবস্থা করে দাও। আম্মু গিয়ে একটা লুঙ্গির ব্যবস্থা করে নিয়ে আসলো। আমি পরে পুকুরের দিকে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তাই লুঙ্গি খুলে পুকুরে নেমে একটা ডুব দিয়ে উঠে দেখি ওই ফাজিল মেয়েটার হাতে আমার লুঙ্গি। তখন তো আমি বুঝতে পারলাম বাঁশ খেতে হবে। কি মিস্টার, এখন কি হবে? হুম। প্লিজ লুঙ্গিটা রেখে যান, না হলে আমায় সারাদিন এখানে থাকতে হবে। জি না, আমার সাথে যা করেছেন আর আমি এত সহজে ভুলে গিয়ে ছেড়ে দেব, তা কখনো এই জান্নাত হতে দেবে না। বুঝতে পারলাম মেয়েটার নাম জান্নাত। প্লিজ। না, হবে না। আমি তখন কষ্টে একটা গান শুরু করে দিলাম।
মাইয়া রে তুই লঙ্গি চুর রে, আমার যত্নে করা লঙ্গিটারে দে ফিরাইয়া দে, আমার লঙ্গিটারে চুরি করার অধিকার দিল কে, মায়া তুই বড় লঙ্গি চুর তোর কমা নাই রে। এটা শুনে জান্নাত রেগে চলে গেল, আর আমি পানির মধ্যে উঠতে পারছিলাম। আম্মুকে ডাকলাম কিন্তু কাউকে পেলাম না। কি করব ভেবে পাচ্ছিলাম না। কিছু সময় বসে রইলাম, কাউকে খুঁজেও পাচ্ছিলাম না। একটু আশেপাশে আবার তাকালাম, হঠাৎ দেখতে পেলাম একটা দড়ির উপর একটা শাড়ি মনে হয় শুকাতে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম শেষ পর্যন্ত ইজ্জতটাও যাবে, কিন্তু এখানে বসে থাকলে কেউ আসবে না। তাকে কিছুক্ষণ থেকেই বুঝেছি। উপায় না পেয়ে শাড়ি লুঙ্গির মতো করে পেঁচিয়ে পড়লাম। তারপর চুপি চুপি বাড়ির পেছনের দরজায় দিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাবিনি খবরটা আমার বিপক্ষে। কেননা আম্মু, বাবি, ওই ফাজিল ভাইয়া আর ভাইয়ার শাশুড়ি সব পেছনের দরজার কাছে আছে। আমি ঢুকেই পিছনে করতে আমি 4000 ভোল্টেজের শখ খেলাম, কেননা সবাই আমার দিকে তাকিয়ে হা হয়ে আছে। কি রে সোহান, তুই কি পাগল হয়ে গিয়েছিস? শাড়ি পরেছিস কেন? তাই বলে সবাই হাসতে লাগলো, আর সবচেয়ে বেশি আসলো ওই শয়তানিটা। আমার রাগের শরীরটা জ্বলছিল আর লজ্জাও পাচ্ছিলাম। ইচ্ছে করছিল 1 চামচ পানির মধ্যে ডুবে মরি। আম্মু ওই ফাজিল মেয়ে আমার লুঙ্গি নিয়ে চলে আসছে, আর আমি কি করব? আন্টি ও মিথ্যে বলছে, আমি এখানে যাইনি। জাননি তাহলে আমার লুঙ্গি কই গেল? ওয়েট, আমি দেখে আসি। তাই বলে জান্নাত বাইরে গিয়ে আবার আসলো হাতে লুঙ্গি। আমি স্পষ্ট বুঝতে পারলাম লুকিয়ে রেখেছিল আমাকে সাহায্য করতে। আমি আর কিছু না বলে দৌড়ে রুমে চলে এসে প্যান্ট পরে নিলাম, আর ভাবলাম এর সঠিক জবাব আমি দিবই। একটা বুদ্ধি পেলাম জান্নাতকে সাহায্য করতে। আমি আর অতটাও নিচে যাইনি, কারণ আমার ইজ্জতের ফালুদা করে দিয়েছিল। অপেক্ষা করলাম জান্নাত ঘুমাবে কখন। এরপর সেই সুযোগটা এলো, কারণ রাতেই সবাই আনন্দ করছে, কেউ ঘুমায়নি ঠিক মতো, কিন্তু ঘুমিয়েছি। জান্নাত ঘুমানোর পর জান্নাতের রুম খুঁজে চুপি চুপি রুমের ভিতরে গেলাম। দেখলাম রুমটা সুন্দর করে সাজানো, চারদিকে জান্নাতের ছবি টানানো দেওয়ালের সাথে। আমি ওর পড়ার টেবিল থেকে একটা কলম নিয়ে ওর সব কালি বের করে হাতে মাখালাম, আর তারপর জান্নাতের কাছে গিয়ে আমি ঠাসকি খেয়ে গেলাম। এই প্রথম কাউকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। ঘুমন্ত অবস্থায় একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে জানতাম না। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, এরপর মনে হলো প্রতিশোধ নিতে হবে। তাই হাত দিয়ে ওর সমস্ত মুখে খালি মাখিয়ে দিয়ে দুষ্টু হাসি দিয়ে বের হয়ে এলাম। বিকেলে যখন জান্নাত উঠে নিচে এলো, সবাই সে কি হাসি, আমিও অনেক হাসলাম। আরও বুঝতে পেরে রেগে আগুন হয়ে আছে, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সব শেষ করে সন্ধ্যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম, সাথে শয়তানিটাও নাকি যাবে। আমি আর জান্নাত এক গাড়িতে, আব্বু আর আম্মু এক গাড়িতে, আর ভাইয়া আর বাবি আরেক গাড়িতে। আমার রাগ হচ্ছিল শয়তানিটা না থাকলে কি সুন্দর একা যেতাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কারো মাথা অনুভব করলাম। তাকে দেখে জান্নাত ঘুমিয়ে পড়েছে, চুলগুলো ওর মুখের উপর এসে পড়ছে। ইচ্ছা হলো সরিয়ে দিতে, কিন্তু ভাবলাম যদি উঠে যায়, তাই আর দিলাম না। অবশেষে বাসায় পৌঁছে ওকে ডাক দিয়ে তুলে বাসায় প্রবেশ করলাম সবাই। রাত হয়ে গিয়েছিল, আমি আমার রুমে গিয়ে চুপচাপ দিলাম একটা ঘুম। সকালে ঘুম থেকে উঠে নিচে চলে যেতেই সবাই আমাদেরকে হাসতে শুরু করলো। বুঝলাম না ব্যাপারটা। হাসছো কেন? সত্যিই তুই পাগল হয়ে গিয়েছিস। কেন? আমি কি করলাম? মেয়েদের মতো সেরেছিস কেন? মেয়েদের মতো শাস্তি লাগবো আমি কোন দুঃখে? আয়নায় গিয়ে দেখ। আম্মুর কথায় আমি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলাম। কেননা আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া, চোখে কাজল দেওয়া, কপালে টিপ দেওয়া। এটা দেখে রাগে শরীর জ্বলতে লাগলো। ওই শয়তানি মেয়েটা দেখে তাকিয়ে দেখলাম হাসছে খুব সুন্দর করে। খুব সুন্দর লাগছিল ওর হাসিটা, ইচ্ছা হচ্ছিল মন ভরে দেখি। আম্মুর কথায় হুঁশ ফিরল। আমি আমার রুমে এসে ওয়াশরুম থেকে মুখ ভালোভাবে ধুয়ে বের হলাম। খুব রাগ হচ্ছিল। আবার নতুন প্ল্যান করলাম যে ওকে আবার চেষ্টা করব আজ। নিচে গেলাম খেতে। ভাইয়া বাবি আজ চলো বেরিয়ে আসি, ভাবি তো নতুন তাই ছিনে নেব সব। খুব ভালো হবে। আমিও যাব। আমি মনে মনে ভাবলাম এই তো গুগু ফাঁদে পা দিয়েছে, আপনার যাওয়ার দরকার কি? আন্টি আমি যাবই। নিয়ে যা বলছি। ঠিক আছে, বিকেলে যাব। সবাই একটু ভাব নিলাম যেন ওর যাওয়ায় আমি খুশি না। খেয়ে নিজের রুমে চলে এসে শুয়ে ফেসবুকে ঢুকলাম। মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, অনেকের সাথে কথা হয়, সবার বিয়ে আছে, ভাবতেই টাস্কি খাই।
এখন সবাই বলে সরি আমি সিঙ্গেল না, বিয়ে আছে, কিন্তু বিয়ের জন্য গেলে বলে আমি সিঙ্গেল। তাহলে কোনটা ঠিক? যদিও সব মেয়ে এক না। ফেসবুকে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। ভাইয়া ভাবি রাখলো, আমি একটা নীল পাঞ্জাবি পরলাম, গায়ে আমার ফেভারিট পারফিউমটা দিলাম, আর চোখে একটা চশমা পরলাম। যদিও এটা সানগ্লাস না। আয়নায় তাকিয়ে দেখলাম, না ভালোই লাগছে। এরপর নিচে যেতেই তাকিয়ে দেখি জান্নাতও অনেক সুন্দর করে সেজেছে। আমি ওর দিকে আর ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ইস, ওকে আজ খুব সুন্দর লাগছে। জান্নাত এত সুন্দর করে সাজতে পারে? তোদের হলো নাকি যাবি? ভাইয়ার কথায় আমি বললাম হ্যাঁ। এরপর বেরিয়ে পড়লাম। আমি এক পাশে আর অন্য পাশে জান্নাত, আর ভাইয়া ভাবি মাঝখানে। গল্প করছিলাম, হঠাৎ জান্নাতকে ডাক দিয়ে আমরা দুজন পিছনে আসলাম। যেহেতু নতুন তাই তাদের একা ছাড়া উচিত, কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। তাই বলে আমি আর জান্নাত ধীরে ধীরে পিছন থেকে অন্য রাস্তায় চলে গেলাম। এরপর দুজন গেলাম, কাছাকাছি হয়ে হাঁটছিলাম, কিন্তু তবুও দূরত্ব ছিল। নদী দিয়ে ঘুরলাম, কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেল আর আমি এটারই অপেক্ষা করছিলাম। আমার সাথে ফাজলামি যে দেখবো কি পারো। ইসরে, সন্ধ্যা লেগে গিয়েছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, তাই বলে আমি চলতে চলতে আমি অন্য একটা রাস্তায় ঢুকলাম। ওইদিকে একটু জঙ্গল, কিন্তু কাছে হয়। আমাদের যাওয়ার রাস্তা তো পিছনে, তো এইটা এলেন কেন? ওই দিক দিয়ে অনেক রাত হয়ে যাবে, এটা শর্টকাট। কিন্তু এই রাস্তাটা কেমন ভয় ভয় করতেছে। সমস্যা নেই, চারদিকে শুধু মেহগনি গাছে অন্ধকার, তেমন দেখা যাচ্ছে না। জান্নাত এখন আমার অনেকটা কাছে এসেছে, ওর হাতের স্পর্শ পাচ্ছি, ওর মুখ দেখে বুঝতে পারছি। আমি থেমে গেলাম। কি হলো? মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এটা কেমন অচেনা। জান্নাত একথা শুনে আরো ভয় পেয়ে গেল, ওর মুখ শুকিয়ে গিয়েছে। আপনার কথা শুনেই ভুল ছিল আমার। ফোনও বন্ধ হয়ে গেছে। আমারটাও নিয়ে আসিনি। হাঁটতে হাঁটতে জান্নাত একটু সামনে তাকাতেই আমি সুযোগটা কাজে লাগিয়ে একটা মোটা মেহগনির গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। ও আনমনে হাঁটছে, গাড় গড়িয়ে আমায় দেখতে না পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি গাছের আড়াল থেকে বের হয়ে ওর কাছে গিয়ে ওকে কয়েকটা ডাক দিতে ও উঠে আমায় ঝাপটে ধরে কান্না করতে লাগলো। প্রথমে কেউ আমায় জড়িয়ে ধরলো, ইচ্ছা হচ্ছিল ওকেও জড়িয়ে ধরে, কিন্তু পরেই চিন্তা করলাম ওকে তো শাস্তা করতে হবে। আমি খিলখিল করে হাসতে লাগলাম। ও বুঝতে পারলো আমি শয়তানি করছি। আমায় ছেড়ে দিয়ে রাগে ফুসতে ফুসতে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে হাসতে হাসতে গেলাম। বাসায় যেতে আম্মুর কিছু বকুনি গেলাম, কিছু বলে পার পেলাম। আমি একা কিছু খেয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসলাম। অনেক পড়লাম, পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। দেরিতে ঘুম ভাঙলো। সকালে উঠতে আমার দেরি হলো মাত্র। হালকা চোখ খুলছি, তাকে দেখি জান্নাত আমার রুমে চুপি চুপি ঢুকছে। আমি আবার চোখ বুঝলাম যে দেখি কি করে তো ও এসে বিছানায় উঠে বালিশ নিল আর আমার মুখের উপর চেপে ধরলো। আমি তখনই মুখ হালকা বাঁকা করে নিলাম, এতে নিঃশ্বাস নিতে পারছিলাম। আমি একটা বুদ্ধি বের করলাম যে আমার শাস্তা করতে এসেছিল, উল্টা নিজেই চাইতে হবে। তাই বলে আমি হাত পা নাড়াতে লাগলাম আর এমন ভাব দেখালাম যেন সত্যি সত্যি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একটু পর নড়াচড়া বন্ধ করে দিলাম। ও প্রথমে একটু খুশি হলো, পরে যখন দেখলো আমি নড়াচড়া করছি না তখন ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে বালিশ টান দিয়ে ফেলে দিল। আমিও তখন নিঃশ্বাস আটকে রাখলাম। ও আমার নাকের কাছে আঙ্গুল দিয়ে দেখলো আমার নিঃশ্বাস চলছে না, তখন আরো ভয় পেয়ে গেল। চোখের করে চিকচিক করছে জল। আমি হালকা করে চোখ খুলে বুঝতে পারলাম চোখে পানি টলমল করছিল। উপায় না পেয়ে কেঁদে দিল। আমি তা দেখে উঠে হাসতে লাগলাম আর ও অবাক হয়ে গিয়েছে। আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার বুকের উপর চড়ে বসে বুকে কিল দিতে লাগলো আর শয়তান, কুত্থা, বান্দর এগুলো বলতে লাগলো। একটু পর বুঝতে পারলাম ও আমার খুব কাছাকাছি চলে এসেছে। আমিও বুঝতে পারলাম। ও লজ্জায় লাল হয়ে উঠে দৌড়ে চলে গেল। আমিও উঠে বসলাম আর একটু আগের ঘটনার কথা ভাবতে লাগলাম। ভাবতে কেমন জানি হতে লাগলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখলাম সবাই খেয়েছে। আমি গিয়ে খাবার টেবিলে বসলাম। আম্মুকে ডাক দিয়ে বললাম খাবার দিতে। সে রাজি হলো না, বললো আগে নাকি ওটা উচিত ছিল। আমি অনেক বললাম, শুনলো না, বললো আমার নাকি বেড়ে খেতে হবে। আমি একটু ঘুরে তাকিয়ে দেখি টেবিলে খাবার। আমি তো অবাক, তাকিয়ে দেখি জান্নাত খাবারগুলো নিয়ে এসেছে আর বেড়ে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো নতুন কোনো ফোন দিয়ে এসেছে, কিন্তু না, দেখলাম ভালোই ব্যবহার করছে। আমার ওর এরকম পরিবর্তন খুব ভালোই লাগছিল। আমি খেয়ে নিলাম, ও ওখানেই ছিল। আমার কি লাগবে কি না লাগবে না সব খেয়াল রাখছিল। বুঝতে পারলাম না কেন এমন করছে। আবার খেয়ে আমার এক বন্ধুর ফোন এলো। আমি চলে গেলাম ওর সাথে একটু ঘোরাঘুরি করে
ভাবি ফোন দিলেন আজকেও নাকি ঘুরবে, কিন্তু মনে হলো কেউ যেন শিখিয়ে দিল এটা যে তাড়াতাড়ি আসতে বলো। আমি রবিকে বললাম আমায় বাসায় যেতে হবে, তাই বলে বাসায় চলে আসলাম। এসে দেখি সবাই রেডি। হাজু জান্নাত সুন্দর করে সেজে আমার সামনে গুড়গুড় করছে আর আমায় দেখিয়ে বেড়াচ্ছে। আমি তা দেখেও না দেখার ভান করছি। একটু পর আমি ভাবি ভাইয়া আর জান্নাত বের হলাম। আজ আর অন্য রাস্তায় ঢুকলাম না, কিন্তু জান্নাত আমার হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো যাতে ভাইয়া ভাবি না দেখতে পায় আমাদের, আর বলতে লাগলো এটা কি ওটা কি। আমি এগুলোর নাম বলতে লাগলাম আর মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখলাম জান্নাত আমার দিকে একভাবেই চেয়ে আছে। আমি তবুও কিছু বললাম না। এরপর ভাইয়া ডাক দিল, আমি আর ও তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। এখন জান্নাত আমার হাত ছেড়ে দিয়েছে, হয়তো ভাইয়া আর বাবির জন্য, কিন্তু যখন ভাইয়া আর বাবির সামনে তাকিয়ে গল্প করছে তখনই আবার ধরছে। সন্ধ্যার সময় বাসায় আসলাম, ফ্রেশ হয়ে বসলাম। আজ নাকি আনন্দ হবে, তো সবাই গোল হয়ে বসলো। আমার পাশে জান্নাত বসলো, যদিও কেউ কিছু মনে করেনি, তো সবাই ভালোই মজা করছিলাম। আমায় প্রশ্ন করলো ভাবি আমার জিয়া বাচ্চা নাকি। আমি তো কোনো উত্তর দিলাম নেই। এটা বলার সাথে সাথেই জান্নাত খুশিতে চিল্লে উঠলো। ভাবি জানতে চাইলো, অন্য কিছু বলে পার করে দিল। হঠাৎ রবির ফোন এলো। আমি উঠে ছাদে চলে এলাম। এসে কথা বলছি, কথা শেষ হওয়ার পর দেখে জান্নাত আমার পিছনে দাঁড়িয়ে। কি ব্যাপার, কি হয়েছে? কার সাথে কথা বলছেন? কেন, আমার বন্ধুর সাথে। ফোনটা দিন। তাই বলে দেখলো আসলে আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। ফোনটা আমায় দিয়ে দিল। ভুলো মেয়েদের সাথে কথা বললে আপনার এমন হাল করব ভাবতেও পারবেন না। আমি শুধু দাঁড়িয়ে আছে আবালের মতো। আমি সব ভুলে আবার নিচে গেলাম। ততক্ষণে সবাই উঠে গেছে খাওয়ার জন্য, তো সবাইকে বসতে বলা হলো। আমার পাশে জান্নাত এসে বসলো। খাওয়ার মাঝে মাঝে জান্নাত আমার পায়ে সুসুরি দিচ্ছিল। আমিও ঠিক বুঝতে পারলাম, কিন্তু কিছু বললাম না। চুপচাপ খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে দিলাম একটা ঘুম। সকালে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি কে যেন রুম থেকে দৌড়ে পালালো। আমি ঠিকমতো বুঝতে পারলাম না কে ছিল, কিন্তু নুপুরের আওয়াজ হলো তাই বুঝলাম এটা একটা মেয়ের ছিল। আমি প্রতিদিনের মতো উঠে ফ্রেশ হয়ে আজও তাই করে একটু ছাদে চলে গেলাম। একটু পর জান্নাত পিছন থেকে ডাক দিল। আমি ঘুরে তাকিয়ে দেখলাম ও সেজে আছে। কোথাও ঘুরতে যাবেন? না, আমি আজ চলে যাব। কথাটা শোনা মাত্রই আমার মন খারাপ হয়ে গেল। আর ওর তো আগে থেকে মন খারাপ। ঠিক আছে, সাবধানে যাবেন। হুম। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একটু পর জান্নাতি বলল, আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। ঠিক আছে, চলে গেলাম, ভালো থাকবেন। তাই বলে জান্নাত চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। হয়তো চাচ্ছিল আমি ওকে বলি যাবেন না। ওর চলে যাওয়া দেখে মনে হচ্ছিল কাছের কেউ চলে যাচ্ছে আমার কাছ থেকে। এর উত্তর কি আমি জানি না। তবে কি তাকে ভালোবেসে ফেললাম? না, এটা সম্ভব না। ও হয়তো আমায় এ নজরে দেখে না। আমার ভালো লাগছিল না, তাই রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে আছি, একটু ঘুমানোর চেষ্টা করলাম, পারলাম না। না খেয়ে দুপুর হয়ে গেল। আম্মু খেতে বলছিল, খাই নাই। জান্নাতের কথা খুব মনে পড়ছে, পারছি না থাকতে। আমি উপায় না পেয়ে দৌড়ে বাবির কাছে চলে গেলাম। দেখলাম উনি একাই আছে। কিছু বলবে? ভাবি একটা কথা বলবো, কাউকে বলবো না প্লিজ। ঠিক আছে, বলো। ভাবি তোমার বোনের নাম্বার দাও, আমি থাকতে পারছি না আর। কি ভালোবেসে ফেললে নাকি আমার বোনটাকে? জানি না, তুমি প্লিজ নাম্বারটা দাও। ওর নাম্বার ছিল না, ও যাওয়ার আগে দিয়ে গেছে। বাবির থেকে নাম্বারটা নিয়ে অনেক খুশি হলাম। নিজের রুমে আবার চলে এসে ফোন দিতে দেরি হলো, আর অবাস থেকে দৌড়তে দেরি হলো না। কুত্তা, এত দেরি হয় কেন ফোন দিতে? আমি ওকে রাগান্বিত হতে দেখে অবাক। ওই ওই, এত রাখছেন কেন? তো রাখবো না, কি করব? এত দেরি হলো কেন ফোন দিতে? হ্যাঁ, আমি বাসায় এসে ফোন হাতে নিয়ে বসে আছি, আর ওনার ফোন দেওয়ার নামই নেই। কেন, অপেক্ষা করছিলেন? এমনি আপনাকে সাহায্য করতে হবে তাই। ও জি, খেয়েছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ। আরও কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম, যদিও এখন খুব ভালো লাগছিল ওর সাথে কথা বলে। ভাবলাম তবে কি ওকে ভালোবেসে ফেললাম? না না, এটা হবে না কেন? ধ্যাৎ, কি উল্টাপাল্টা বাবা শুরু করে দিয়েছি। আবার ফোনটা বেজে উঠলো। তাকে দেখি জান্নাতের ফোন। আবার কি হলো? বিকেলে ওই জায়গায় চলে আসবা। যদি না যাই? গিয়ে তুলে নিয়ে আসবো। যাবো যাবো। ফোন কেটে দিল। তাই বলে আর আমি বলতে লাগলাম, কি সাংঘাতিক মেরে বাবা। না, আর ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ি। বিকেলে আবার ওই ফাজিলের কাছে যাওয়া লাগবে।
এতদিন মারতে উঠে পড়ে লেগেছিল, আর এখন আদর দেখাচ্ছে, আমার ইজ্জতের ফালুদা পরিণত করেছে। অবশ্য আমিও কম করিনি। বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। বিকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে দেখি 6টা মিসড কল, 12টা SMS। আমি উঠি, ফোন দিতেই জারি শুনতে হলো। তো কোনো মতে থামলো। আমি তাড়াতাড়ি করে রেডি হলাম, একটা গেঞ্জি পরলাম, এরপর আম্মুকে বললাম বাইরে যাব। তাই বলে বেরিয়ে পড়লাম। রিক্সা নিয়ে ওর বলা জায়গা মতো চলে গেলাম। নামতেই রিক্সা ভাড়াটা ওই দিল, যদিও আমি দিতে চেয়েছিলাম, দিতে দেয় নাই। নেমে দেখি জান্নাত সুন্দর করে সেজে এসেছে, অসম্ভব সুন্দরী লাগছে। আমি এক পলকে চেয়ে আছি ওর দিকে। কি দেখছো অমন করে? হুম। না না, কিছু না। এতক্ষণ লাগে আসতে? কিছুক্ষণই তো হলো। এত তাড়াহুড়া করেছো যে গেঞ্জিটা উল্টা করে পরে এসেছো। দেখছেন, সব আপনার দোষ। ওই, আবার আপনি আমার গেঞ্জি ধরে? ঠিক আছে, তুমি। এই তো গুড বয়। আমি এখন গেঞ্জিটা ঠিক করবো কোথায়? এখানে তো তেমন কিছুই নেই, ওই যে গাছের আড়ালে চলো। এরপর আমি আর জান্নাত গাছের আড়ালে চলে গেলাম। কি হলো, তুমি ওদিকে যাও। কেন? তুমি আমার খালি গা দেখে ফেলবে তাই। বারে, এরপর থেকে তোমার সব তো আমার। মানে? ওসব মানে টানে বাদ দাও, ঠিক করো তাড়াতাড়ি। প্লিজ ওদিকে মুখ দাও। ঠিক আছে। এরপর গেঞ্জি ঠিক করে বের হলাম। ওই দোকান থেকে আইসক্রিম নিয়ে আসো, আর এই নাও টাকা। লাগবে না। নিতে বলছি তো নাকি? আমি টাকাটা নিয়ে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসলাম। এই নাও। দুটো কার জন্য? তোমার জন্য। মায়ের চিনো? যাও একটা ফেরত দিয়ে আসো। না না, লাগবে না, এটা তুমি খাও। দুজন আইসক্রিম খেতে লাগলাম। ইচ্ছা করে জান্নাত ওরটাতে বাচ্চাদের মতো ঠোঁট লাগিয়ে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, কিন্তু ওর মতো করে না। দুজন নদীর পাড় দিয়ে হাঁটতেছি, খুব সুন্দর লাগছে। হঠাৎ জান্নাত আমার আইসক্রিম কেড়ে নিয়ে ওরটা আমাকে দিয়ে দিল। এটা কি হলো? এইটাই ঠিক হলো, আর ওইটা খাও, না হলে এক্ষুনি চিৎকার করে বলবো তুমি ইপটিজিং করতেছো। না না, খাচ্ছে। আমি তো মনে মনে ভাবছি কোথায় এনে ফেললো আমায়। কিছু দূর যাওয়ার পর একটা বসার জায়গায় বসলাম। দুজন। ও আমার কাঁধে মাথা রাখলো। এটা কি হচ্ছে? চুপচাপ থাকো, না হলে কিন্তু। ঠিক আছে। হঠাৎ একটা পিচ্ছি মেয়ে কিছু ফুল নিয়ে আমার কাছে আসলো। ভাইয়া নিন না ফুলগুলো, ভাবির খুব পছন্দ হবে। মেয়েটা যখন ভাবি বললো, তখন তাকিয়ে দেখলাম জান্নাত লজ্জায় লাল হয়ে আছে। প্লিজ নিয়ে দাও। ঠিক আছে, দাও। আর এই নাও টাকা। আই মেয়ে শোনো, খবরদার ওর থেকে টাকা নিবে না। এই নাও তুমি। জান্নাত টাকা দিল। মেয়েটা চলে গেল, আমার দিতে দিল না। আই সোহান, প্লিজ আমায় খোপায় কয়েকটা লাগিয়ে দাও। আমি ওর মায়া ভরা কথাগুলো ফেলতে পারলাম না, ওর খোঁপায় দিয়ে দিলাম। ও অনেক খুশি হলো। দুজন নদীর দিকে তাকিয়ে আছি। নৌকা যাচ্ছে, মাঝি তা বয়ে নিয়ে যাচ্ছে। মনে হয় কি জানো, আমার মনের নদীতে তুমি মাঝি হয়ে নৌকা চালাচ্ছ। নদীর ঢেউ যেন আমায় বলে দেয় তুমি আমার। নদীর তীরে বসে সূর্য ডোবা দেখলাম, খুব সুন্দর লাগছিল। গুদুলি লগ্ন যখন শুরু হলো, পশ্চিম আকাশে রক্তের লাল বর্ণ ধারণ করলো। নদীটা যেন অপরূপ সৌন্দর্যে সজ্জিত হলো। সত্যি অনেক সুন্দর লাগছিল তখন। এরপর দুজন বাসায় আসার জন্য রওনা হলাম। ও আমায় ছাড়তে কেমন জানি কষ্ট অনুভব করছিল। রিক্সার ভাড়াটা ওই দিল। বাসায় এসে পৌঁছানোর সাথে সাথে জান্নাত ফোন দিয়ে জিজ্ঞেস করলো পৌঁছেছি কিনা। আমিও হ্যাঁ বলে দিলাম। রাতে পড়তে বসলাম, তাকে দেখলাম ফোনের চার্জ নেই, বন্ধ হয়ে আছে। চার্জে লাগালাম, কিন্তু চার্জের সুইচ দিতে ভুলে গেলাম। নিচে গিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। আজও সকালে ঘুম ভাঙলো দেরিতে। হালকা চোখ খুলে তাকিয়ে দেখি একজন বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। আমি ভূত বলে চিৎকার করার আগেই আমার মুখ চেপে ধরলো। ভালো করে তাকিয়ে দেখলাম এটা জান্নাত। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে ঘুমাও না, সারা রাত কান্না করছো। হারামি, কুত্তা, শয়তান, উল্লুক, বান্দর, ফোন কেন বন্ধ রাখছিলি? আর বলো না, ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল, তাই ফোন চার্জে দিয়েছিলাম। আর কিছু বলতে দিল না। আমার বুকের উপর বসে খিলে উষি দিতে লাগলো। ওই লাগছে তো। লাগুক, আজ তোকে মেরেই ফেলবো। তুই আমায় কষ্ট দিয়েছিস। আমি আবার কোথায় কষ্ট দিলাম? জান্নাত মারতামি আমার শক্ত করে জড়িয়ে ধরল। আমি তো অবাক হয়ে আছি, আমি ওকে ধরিনি এখনো। কুত্তা, আমায় ধর। ওর রাগী কথা আমি ভয়ে ভয়ে ধরলাম। তুমি কেন বুঝো না? এই পাগলিটাই তোমার পাগল হয়ে গেছে, তোমায় ভালোবেসে ফেলেছে। একথাগুলো কান্না কণ্ঠে বলল।
আমারও শুনতে খুব ইচ্ছে করছিল। ওর এই কথাটা শুনে কেন জানি না মনের মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। জানো, সেই দিন তোমায় যখন বালিশ দিয়ে রেগে চেপে ধরেছিলাম, তুমি যখন নড়াচড়া করছিলে না, তখন আমার অনেক কষ্ট হচ্ছিল, কান্না করে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছো। আমি তো ইচ্ছে করে ওরকম করছিলাম, কিন্তু আজ তোমার এই অবস্থা কেন? আর ছেড়ে দিলাম। ছেড়ে দেখো, তোরে গুলি করে মারমু। জানি না কেন, কিন্তু তোমাকে কিভাবে যেন ভালোবেসে ফেলেছি। তোমার রাতে অনেক ফোন পাই, যখন বন্ধ পাই অনেক কান্না করি। ভেবেছিলাম তোমার হয়তো কিছু হয়েছে, সকাল হতেই এখানে চলে আসি। আমি ভালোবাসো? অনেক। আমি ভাবলাম একটু মজা করা যাক, কিন্তু আমি তো পারি না। কাল একজন প্রপোজ করছে, তাতে অ্যাকসেপ্ট করব ভাবছি। এখন তুমি যদি করো তাহলে ভেবে দেখতে পারি। না না, আমি এক্ষুনি করছি। জান্নাত ওর মাথার ফুলটা খুলে আমার সামনে হাঁটু করে বসলো। লাভ ইউ। কাকে বললাম? আমার বোনের দেবরটাকে। ভালোবাসবা কারে? আমার সামনে দাঁড়িয়ে আছে যে। বিয়ে করবা কাকে? আমায় আই লাভ ইউ বলে বুকে জড়িয়ে ধরে কপালে একটু চুমু এঁকে দিবে তাকে। এরপরে আমি জান্নাতকে তুললাম, বুকে জড়িয়ে ধরে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিলাম। বাহ, খুব ভালো রোম্যান্স হচ্ছে দেখি। হঠাৎ বাবির আওয়াজ শুনে ভয় পেয়ে দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি, এখন কোনো কথা নেই? অবশ্য ভালোই হবে, দু বোন একসাথে থাকবো। এটা শোনার পর জান্নাত লজ্জা পেয়ে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে বসলাম। সোহান, খেয়ে রেডি হও। কেন আব্বু? তোমার দাদু বাড়ি যাব। ঠিক আছে। কে রুমে সে গেঞ্জিটা খুলেছি। জান্নাত কোথা থেকে এসে আমায় চাপে ধরলো। কি করছো, ছাড়ো। কেন সরবো? আমার পরের, হ্যাঁ আমিই ধরবো। এবার কাপড় গুছাতে দাও। সাথে ও কাপড় গুছিয়ে দিল। এরপর রেডি হয়ে বাইরে আসলাম। দুই ভাই আর ওদিকে ওরা দুই বোনও রেডি হয়ে আসলো। আমরা দুই ভাই ওদের দিকে তাকিয়ে আছি হা হয়ে। জান্নাত কালো রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়েছে, দারুণ লাগছিল। এরপর আমরা সবাই রওনা দিলাম। পুরো রাস্তা জান্নাত আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যার দিকে পৌঁছালাম, দেখলাম সবাই অনেক খুশি। সবার সাথে একটু কথা বলে ভিতরে গেলাম। জান্নাতকে এটা জানতে চেয়েছিল, ভাবি বলে দিয়েছে। আমি ড্রেস চেঞ্জ করার জন্য রুমে ঢুকে দরজা আটকাবো, তখনই জান্নাত চলে আসলো। কি হলো, যাও। আমি একটু পর আসছি তো। না, আমি তোমার সাথে যাব। আমি তো ড্রেস চেঞ্জ করব। তো করো। ফাজিল, বের হও। ঠিক আছে। আমি একটু পর ড্রেস চেঞ্জ করে গেলাম। সবাই অনেক মজা করলাম। একটু পর আমি আর জান্নাত এমনি ফোনের কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে কয়েকটা ফুলের গাছ লাগানো, তার মধ্যে একটা আছে শিউলি ফুলের, অনেক সুন্দর গন্ধ আসছিল। পাশে ছিল পুকুর। দুজনে গিয়ে পুকুরের পাড়ে বসলাম। ফুলের গন্ধটা এখনই পাচ্ছি। ও আমার বুকে মাথা রেখে আছে। চাঁদের আলো এসে পড়ছে পুকুরের, খুব সুন্দর লাগছিল। চারদিকে জোনাকির আলো, ছাদের আলোটা, আরও পুকুরের পদ্ম ফুলটা যেন অপরূপ সৌন্দর্য। তার মাঝে একটি মেয়ে আমার বুকে জড়িয়ে আছে। অনেকক্ষণ থাকার পর রুমে চলে গেলাম। দুজন যাওয়ার সময় ও বায়না ধরলো কুলে করে নিয়ে যেতে হবে, তো আমি কুলে করে নিয়ে গেলাম। বাসায় গিয়ে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ জায়গা থেকে ঘুমিয়ে পড়লাম। সকালের মিষ্টি রোদের আলো যখন আমার চোখের উপর এসে পড়লো, তখন আমার ঘুম ভেঙে গেল। উঠে ব্যালকনিতে এসে অবাক, জান্নাত আমার মামাতো ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলছে দেখে আমার খুব রাগ হলো। রুমে এসে দরজা লক করে আবার ঘুমিয়ে পড়লাম। উঠলাম দুপুরে ঘুম থেকে উঠে দরজা খুললাম। অবাক করার ব্যাপার, আমায় কেউ ডাকেও নি। আবার বেলকনিতে গিয়ে সবচেয়ে বেশি অবাক হই, কেননা জান্নাত এখনো কথাই বলছে। আমি ভাবতেও পারি না যে মেয়েটা আমায় ভালোবাসে, সে এখন অন্যজনের সাথে হেসে হেসে কথা বলছে। বুঝতে পারলাম এটাই তার ভালোবাসা। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু বাইরে যাব। কেন? এত প্রশ্ন করো না, আমি গেলাম, আমার কাজ আছে। ঠিক আছে, সাবধানে যাস। আর খেয়ে গেলি না? বাইরে খেয়ে নেব, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। যদিও আমার এখন বাইরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। ভেবেছিলাম জান্নাতকে নিয়ে নদীতে আজ ঘুরবো, কিন্তু ভাবিনি এভাবেই সব নষ্ট করে দেবে। আমি আর কিছু না বলি বাইরে চলে গেলাম। রনি ভাইয়া, বুঝলাম আপনাদের প্রেম কাহিনী খুব ভালোই। দোয়া করবেন আমার আর আপনার ফুফাতো ভাইয়ের ভালোবাসাটা যেন আরো ভালো হয়। ঠিক আছে, চলো ভেতরে, সবাই অপেক্ষা করছে তো। ভাইয়া চলেন। ইস, দেরি হয়ে গিয়েছে, পাগলটা উঠেছে কিনা জানি না। চলো। বাসার ভিতরে চলে গেল জান্নাত আর রনি। আপু, কি করছিস? এই তো বসে আছি।
আর তুই কই ছিলি? কেন, বাগানে বসে রনি ভাইয়ার প্রেম কাহিনী শুনছিলাম, খুব হাসি ছিল। ও, এবার বুঝলাম আমার দেবরটা কেন ওভাবে বাইরে চলে গেল। বুঝতে পারছিলাম রেগে আছে, কিন্তু এটা বুঝতে পারিনি কেন রেগেছে। এবার বুঝলাম। মানে? তুই যে রানীর সাথে কথা বলছিস, তা মনে হয় সোহান দেখেছে ওর রুম থেকে, তাই রেগে বাইরে চলে গেছে। কি বলো? তুমি কখন গিয়েছো? একটু আগে। হই আপু, কিছু করো প্লিজ, ওকে এনে দাও। কান্না করা লাগবে না, বললো তো বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে। ওর তো আজ আমার সাথে নদীতে ঘোরার কথা ছিল, তাহলে এটা ফেলে ওর বন্ধুদের সাথে দেখা করতে যাবে না। ইস, কেন যে ওকে না বলে কথা বলতে গেলাম। ওর ফোনও তো বন্ধ। কি বল আপু? কি হয়েছে তোদের? জান্নাত, কান্না করিস কেন মা? তোমার ছেলে আমার বোনের প্রেমে পড়েছে। কি বলিস? ভালোই হয়েছে, জান্নাত রে আমার প্রথম দেখেই ভালো লেগেছে। কিন্তু তোমার ছেলে তো ভুল বুঝে বাইরে গেল, দেখলেন আর রেগেছিল। তাই তো দেখলাম, না খেয়েই চলে গেল। চিন্তা করিস না, ওর রাগ কমলে আসবেই। এ বলে আম্মু জান্নাতকে সান্ত্বনা দিতে থাকে। আর সারাদিন কেটে যায়। আমি ফোন একটু অন করে নেই, বন্ধুদের ডেকে এনে অনেক মজা করেছি, যদিও জান্নাতের কথা মনে পড়ছিল। কিন্তু সকালের কথাটা মনে পড়তেই হাতের কাছে কাচের গ্লাস ছিল, রেগে ভেঙে ফেললাম। হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। দোস্ত, তোর তো অনেকটুকু কেটে গেছে। কি হয়েছে তোর? আর বাসায় যাবি না? অনেক রাত হয়েছে তো। থাকলে লাগবে না কিছু। তবুও জোর করে রবি হাতে রুমাল দিয়ে বেঁধে দিল। তবুও রক্ত হালকা করে পরে রুমালটা রক্তে ভিজে গেল। থাকলে বাসায় যাব। সাবধানে যাস, আর মেডিসিন কিনে নিয়ে যা। ঠিক আছে। অনেক রাত হয়ে গিয়েছে, জানি না ওদিকে কি হচ্ছে। ভাগ্যিস আব্বু নেই, না হলে আজ আমার বাড়ি ছাড়া করতো। বাড়ি যাওয়ার পথে মেডিসিন কিনে নিয়ে চলে গেলাম বাসায়। গিয়ে দেখি সবাই বসে আছে, ড্রয়িং রুমে বসে আছে, শুধু জান্নাতকে দেখলাম না। কটা বাজে খেয়াল আছে? তোর ফোন বন্ধ কেন? ঘড়িতে তাকিয়ে দেখি 1টা বাজে, রাত, চার্জ ছিল না। তোর হাতে কি হয়েছে? আর রক্তের মতো লাগছে। এমনি একটা কাজ করতে কেটে গেছে। দেখি দেখি। না, সমস্যা নেই, মেডিসিন নিচ্ছি। যা উপরে যা, আর একজন আছে, সে সকাল থেকে কান্না করছে। কেন, কান্না করার কি আছে? হাসি তো সব সময়। এরপর বাবা এসে আমার সব খুলে বলল। তখন বুঝতে পারলাম আসলে বলটা আমারই ছিল। দৌড়ে উপরে চলে গেলাম, দেখলাম জান্নাত উপর হয়ে শুয়ে আছে, হয়তো কাঁদছে। কাছে গিয়ে দেখলাম জবাবছি তাই, কিন্তু চোখ ফুলিয়ে ফেলছে। সরি। কুত্তা, সর এখন তুই। না, সরব না। তাইলে কি করবি? ওকে, দেখাচ্ছি কি করি। তাই বলে ওকে কোলে তুলে নেব। ঠিক সেই সময় হাতে প্রচুর ব্যথা লাগলো। আমি আহ করে উঠলাম। তখন জান্নাত দেখতে পেল, আর আমার হাতে রুমাল পেঁচানো, আর সেটা রক্তে বেঁচে আছে। হাত কিভাবে কাটলো? তোমার উপর রাগ করে গ্লাস ভাঙছি। কি? হুম। দেখি। না থাক। জান্নাত জোর করে হাত রুমাল খুলে হাতের অবস্থা দেখে কেঁদে দিল। আমারে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? হারিয়ে যাব একদিন, তখন বুঝবি। না প্লিজ, আর করবো না এমন। সত্যি তো? হ্যাঁ। খাইছো? না, তেমন খাই নাই। ঠিক আছে, বসো, আমি খাবার নিয়ে আসি। আমি বসে রইলাম। একটু পর দেখলাম জান্নাত খাবার নিয়ে এলো। আমার বিছানায় বসতে বলে ও আমার সামনে ছেড়ে বসলো, আমায় খাইয়ে দিতে লাগলো, আর ও নিজেও খেতে লাগলো। আমি ওর দিকে একভাবেই চেয়ে আছি। পাগলাটা আমায় অনেক ভালোবাসে। ওকে বলবো যেটা আমার ঠিক হয়নি, আর হবে না এমন। খাওয়া শেষ হলে জান্নাত রেখে দিয়ে আমায় ওষুধ খাইয়ে দিয়ে আমাকে শুয়ে দিয়ে আমার বুকে শুয়ে পড়ে। কি ব্যাপার আজ এখানে? আমার বরের কাছে আমি থাকবো না তো কে থাকবে? হুম হুম। বর মানে? আম্মু আমাকে মেনে নিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। আমি অনেক খুশি হয়ে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। হয়েছে, এবার ঘুমাও। পাগল, তুমি অসুস্থ। ঠিক আছে। তাই বলে ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাত কপালে চুমু দিয়ে জাগিয়ে দিল। আমি উঠে ফ্রেশ হয়ে বসে আছি। একটু পর দেখি জান্নাত খাবার নিয়ে এলো। আমার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে আবার চলে গেল। সারাদিন খেটে যাওয়ার পর বিকেলে জান্নাত বায়না ধরল নদীতে তাকে নৌকায় করে নিয়ে বেড়াতে হবে। আমিও না করলাম না। আমি একটা কালো শার্ট পরলাম, আর জান্নাত বলল আমি আসছি। একটু পর বের হলো। একটা বেগুনি রঙের শাড়ি পরে আসছে। এটা কি পরে এসেছো? কেন, এটা তো অনেক সুন্দর শাড়ি। মায়ের চেনো? না না, আমি চেঞ্জ করে আসতেছি। একটু পর জান্নাত আবার শাড়ি পরে আসলো। এবার ওকে সুন্দর লাগছিল।
হাঁ হয়ে গেছি ওকে দেখে। কালো শাড়িতেও সুন্দর লাগে, অনেক নীল শাড়িতেও লাগে। কি দেখছো অমন করে? একটা পরীকে দেখি। আর পাম দিও না, ফেটে যাব। মায়ের চেনো? জি, চিনি। আচ্ছা, তুমি জানলা কিভাবে আমি নীল আর কালো পছন্দ করি? আম্মু বলেছে। আন্টি জানলো কেমনে? আরে না, তোমার আম্মু বলছে। তাই বলো। এবার চলো। এরপর বাসায় বলে আমি জান্নাতের হাত ধরে দুজনে হাঁটতে হাঁটতে নদীর ধারে গেলাম। দেখলাম অনেকগুলা নৌকা আছে, কিন্তু মাঝে নেই। সূর্য ডুবে ডুবে হয়েছে, হয়তো এই জন্য নাই। যাক, আমার কথা আল্লাহ শুনেছে। কেমনে? আমি মনে মনে চাইছিলাম মাঝে যেন না থাকে। দেখো, একটাও নেই। কিন্তু কেন এটা চাইছো? তুমি নৌকা চালাতে পারো? হ্যাঁ পারি। ওয়েট ওয়েট, তুমি আমায় দিয়ে নৌকা চালাতে চাচ্ছ না তো? জি হ্যাঁ। পারবো না। প্লিজ। ঠিক আছে, মাঝ রাস্তায় গিয়ে ডুবিয়ে দেবো। তোমার সাথে মরতেও চাই। আমি সাঁতার জানি। তোমার কাঁধ ধরে থাকবো, এত সহজে তোমায় ছাড়ছি না, বুঝছো? আমার ছেড়ে অন্য কারোর দিকে তাকালে চোখ তুলে নিব। ঠিক আছে। একটা ছোট নৌকাতে উঠলাম দুজনে। এরপর আমি চালাতে লাগলাম, আর পাগলিটা এক দাঁড়ে বসে পানি ছেড়াতে লাগলো আমার দিকে। আমিও মাঝে মাঝে দিতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য তো কোনো পশ্চিম আকাশের একদম শেষে, আর একটু পরেই হারিয়ে যাবে। জানি না এটার দেখার কতজনের সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি দেখেই বললাম অপরূপ দৃশ্য। ওটা পশ্চিম আকাশ যখন লাল বর্ণে রঙ্গিত হয়, গুদলি লগ্ন যখন শুরু হয়, তখন এই অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায়। জান্নাত আমায় একটু তার কাছে ডাকলো, তখন আমি তার কাছে যেতেই আমার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আমি ঠাস করে পড়ে গেলাম। তাকে দেখলাম জান্নাত হাসছে। আমি পানির মধ্যে চুপ হয়ে তা দেখছিলাম। খুব সুন্দর লাগছিল ওই হাসিটা। এরপর পানি থেকে নৌকায় উঠলাম, আবার ফিরে এলাম, কেননা সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্ধকারও লাগছে। একেবারে কাছের কিছু ছাড়া দূরের কিছু তেমন দেখা যাচ্ছে না। জান্নাতের সাথে হাঁটতে লাগলাম। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি জান্নাত নেই। খুব ভয় পেয়ে গেলাম। আবার কি হলো? ভয়ও করতে লাগলো। ভূত টেনে নিয়ে নিত আবার। আমার গা কাঁপতে লাগলো। শুনেছি নদীর ধারে নাকি এসব থাকে। আমি জান্নাতকে ডাকতে লাগলাম, কোনো সারা শব্দ নেই। পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। চোখের কোণে জল চলে এলো। আমি একটা নৌকার উপরে বসলাম। কেঁদে দিয়েছি, জান্নাতকে হারিয়ে ফেলেছি আমি। পাগল ছেলে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রেখে কথাটা বলল। আমি ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম। শয়তান মেয়ে, আমার কাঁদাতে খুব ভালো লাগে তাই না? না, আমার পাগলটাকে কষ্ট দিলে আমিও পাই। তো এতক্ষণ কি করলে? দেখলাম আমার পাগলটা আমায় কত ভালোবাসে। শয়তান এভাবে কেউ পরীক্ষা করে? হ্যাঁ, করে। জান্নাত আর আমার কিছু বলতে দিল না। হারিয়ে গেলাম অজানা সুখের অনুভূতিতে। বন্দি হলাম অদ্ভুত মায়াজালে। জান্নাত কিছু বলার আগেই ওর টুট আর আমার টুট এক করে নিয়েছিল। আমার রাগ এবার কমে গেল। এবার চলো, রাত হয়ে আসলো। চলো। আবার দুজনে হেঁটে চলে এলাম। আমার গায়ে ভেজা জামা কাপড় বাসায় পৌঁছে চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম। আরও 2 দিন থাকলাম ওখানে। খুব মজা হলো। জান্নাত এখন আমার ছাড়া কিছু বোঝে না, সবসময় আমার কথা বলে। আমরা আবার বাসায় ফিরে গেলাম। জান্নাতকে ওর বাসায় নামিয়ে দিলাম। ও যাওয়ার সময় মায়াবী কান্না করা দৃষ্টিতে তাকিয়েছিল। আমরাও বাসায় পৌঁছলাম। তখনই ফোন এলো পাগলেটার। কি করো, বাসে পৌঁছেছ? মাত্র আসলাম। তুমি কি করো? আমি শুয়ে আমার পাগলটার কথা ভাবি। ভালো তো। তা পাগলটার কথা এত ভেবে কি আছে যদি মরেছে? কুত্তা, তোরে আমি কাছে পাইলে খেয়ে ফেলতাম এখন। সেই জন্যই তো আমি কাছে নেই। শয়তান, ফোন রাখ তুই। ওই না না, তুমি ফোন রেখো না, কথা বলবো। না, তোর সাথে কোনো কথা নেই আমার। এমন করে না, আমার কষ্ট হচ্ছে কিন্তু। 10 বার কান ধরে উঠবোস কর। কম করা যায় না? আরো কথা বলবি তো বাড়াবো। ঠিক আছে, করছি। 10 বার কান ধরিয়ে নিল ফাজিলটা। লক্ষ্মী ছেলে, খেয়ে নাও। কেমন? রাখি, আমিও খাবো। ঠিক আছে। কথাগুলো বলে ফোন রেখে দিলাম। এভাবে ভালোই চলছিল আমাদের দুজনের। জান্নাত আমায় অনেক ভালোবাসে, সবসময় কেয়ার করে। দুজনে কলেজে যাচ্ছিলাম ঠিক মতো, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সবকিছু ভালোই চলছিল। জান্নাত আমার সবসময় চোখে চোখে রাখে। হঠাৎ একদিন পাল্টে গেল সব। আমি জান্নাতকে ফোন দিয়ে দেখলাম ওর ফোন ব্যস্ত। আরে কয়েকবার দিলাম, এ কি অবস্থা? বুঝলাম না কি হয়েছে। পরে ভাবলাম হয়তো জরুরি ফোন এসেছে,
তাই একটু অপেক্ষা করলাম। একটু পর দেখি জান্নাতি ফোন দিয়েছে। আইসন, সরি, আপু কল করেছিল। ঠিক আছে, কি বললো? বললো কেমন আছি, আম্মু কেমন আছে, আমার কলেজ কেমন চলছে, এগুলোই। কি করছে এখন? শুয়ে কোলবালিশকে জড়িয়ে ধরে আমার পাগলটার সাথে কথা বলি। আমি তাতে কুলবালিশ কেন, চলে আসো। সত্যি আসবো তো? আমি কি মিথ্যা বলছি? আমি এক্ষুনি আসছি। এই না, আমি এমনি মজা করছিলাম তো। ও আচ্ছা, একটু রাখি, আম্মু ডাকছে। ঠিক আছে। ফোন কেটে দিয়ে আমি বিছানায় শুয়ে ফেসবুক চালাচ্ছি। ভালো লাগছিল না, পাগলাটার কথা খুব মনে পড়ছিল। বুঝতে পারছিলাম না কি করব। উঠে বসলাম, বোরিং লাগছে, তাই ছাদে চলে গেলাম। গিয়ে একপাশে দাঁড়িয়ে চারদিকটা দেখছি। হঠাৎ কে যেন পিছন থেকে আমার শক্ত করে জড়িয়ে ধরলো। আমি গড়িয়ে মেয়েটাকে গালে ঠাস করে ছড় মেরে দিলাম। মেয়েটা আমার ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বোরকা পরা। কি অসভ্য আচরণ করছেন আপনি? যাক, আমার বরটা খুব ভালো। বটা মানে? জান্নাত আমি অবাক করে দিই, ওর মুখ থেকে হিসেবটা খুলে ফেলল। সারপ্রাইজ। শয়তান মেয়ে, ফাজিল মেয়ে। সরি, তোমার চোর মেরেছে। তাতে কি শুনি, আমার বর আমায় মারছে, কার কি? তবুও মারলাম, ব্যথা লাগছে তো? তা লাগছে, এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। বলো কি শাস্তি? আমায় যে গালে মেরেছো, ও গালে চুমু খেতে হবে। ঠিক আছে। আমি ওর গালে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে নিতে শয়তানটা মুখ বাঁকিয়ে ওর ঠোঁট এগিয়ে দিল, আর আমার ঠোঁট পড়লো ওর ঠোঁটে। আর সাথে সাথে আমার কাছে টেনে নিয়ে আমার ঠোঁট ওর নিজের আয়ত্ত করে নিল। জানি না কতক্ষণ ছিলাম, আমার কোনো হুঁশ ছিল না, অনুভূতিটা বলার মতো না। আমি ছাড়বার চেষ্টা করলে কামড় মেরে আরও শক্ত করে ধরে। আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমার ঠোঁট কি খাওয়ার জিনিস? হ্যাঁ, খাওয়ার জিনিসই তো। আরও খেতে ইচ্ছে করছে গো, তোমার ঠোঁট অনেক মিষ্টি। হয়েছে, আর পারবো না। জান্নাত আবার আমার শক্ত করে জড়িত হলো, আমিও ধরলাম। বাহ, আস্তে না আস্তে শুরু করে দিয়েছিস তোরা। আপু, তুমি না একদম ফালতু। কেন? তোর আর ভাইয়ার মধ্যে কি আমি চাই, আর তুই বারবার আমাদের মাঝে ঢুকে যাস। আরও আসবো। আর সোহান, তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? ও বুঝেছি, তোদেরকে উল্টো করে পেটানো উচিত। আয় আপু, তুমি এমন কেন? যেমনই হই, নিচে চল, খেয়ে নিবি। ঠিক আছে। এরপর আমরা নিচে গিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর আমি একটু বাইরে থেকে ঘুরে আবার বাসায় ফিরলাম। এভাবেই একদিন চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে একটু দোকানে গেলাম। একটা চা খেয়ে আবার চলে আসলাম। ভালোই হয়েছে এসেছো, চলো আমরা সবাই মিলে খেলবো। এখন খেলা? হ্যাঁ, খেলা। ঠিক আছে, চলো। সবাই গোল হয়ে বসলাম। আমি, আম্মু, জান্নাত, বাবি আর ভাইয়া। গান দেওয়া হলো, আর কাজের লোকটাকে ওটা বন্ধ আর চালু করার দায়িত্ব দেওয়া হলো। প্রথমে ভাইয়া চুর হলো, তাকে কবিতা বলতে বলা হলো এবং বলল। এরপর বাবি হলো, তাকে মজার ঘটনা বলতে বলা হলো, বলল। এরপর আমার পালা, আর আমায় বলা হলো গান বলতে হবে। আমি একটু ভেবে বললাম মজা করা যাক, তাই বলে একটা গান ছেড়ে বলতে লাগলাম। গানটা বলে জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম রাগে ফুঁসছে। শুধু আমায় একা পেলে হয়তো খাঁচায় কে ফেলতো। এরপর জান্নাতের পালা এলো, ও সুন্দর করে একটা গান গেল, অনেক সুন্দর করে। আমি চেয়ে তা শুনলাম। আজ জান্নাত রান্না করবি? মানে? আজ তোর হাতে রান্না খাবো, তুই অনেক ভালো রান্না জানিস। না, পারবো না। জান্নাত আবার কি জন্য ভেবে বলল। জান্নাত উঠে রান্নাঘরের দিকে গেল আর বলে গেল আমাকেও ডিস্টার্ব না করতে, আর যাকে প্রয়োজন হবে ডেকে নেবে। কিছুক্ষণ পর আমি চুপি চুপি গেলাম, গিয়ে দিকে রান্না করছে পাগলিটা। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো পেছন থেকে জড়িয়ে ধরতে। আমিও ভয় পেয়ে তাই করলাম, আর পাগলিটা রান্না করতে লাগলো। অনেকক্ষণ দুজনে গল্প করছিলাম, রান্না শেষ হলো। এরপর চলে এলাম। রাতে সবাই খাওয়া দাওয়া করলাম। এরপর যে যার মতো ঘুমাতে চলে গেলাম। এর মধ্যে জান্নাতের এক্সাম শুরু হয়, তাই ও এখন আমাদের বাসায় কম আসে। আমিও ওর এক্সাম শেষের অপেক্ষায়। একদিন মার্কেটে গিয়েছি, হঠাৎ চোখ যায়, দেখতে পেলাম পিছনে জান্নাত একটা ছেলের হাত ধরে হাঁটছে। এটা থেকে আমি অবাক। আমি ঘুরে দেখলাম ওরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। জান্নাত একদম ছেলেটার ঘা ঘেঁষে আছে। আমি ফোনটা বের করে একটা পিক তুললাম, তারপর জান্নাতকে একটা ফোন দিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না জান্নাত আমার ফোন কেটে দিবে। খুব কষ্ট হচ্ছিল। জান্নাত এমনটা করতে পারে ভাবতেও পারছিলাম না। আমি চোখে সানগ্লাসটা দিয়ে ওদের সামনে দিয়ে এমনভাবে গেলাম যেন আমি ওদের দেখিনি, কিন্তু আর চোখে একবার
তাকিয়ে দেখছিলাম জান্নাত আমার দিকে মুখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার যা বোঝার তা বোঝা হয়ে গিয়েছে। বাসায় গেলাম, গিয়ে দরজা আটকে একটু মন খারাপ করে বসে আছি। আর কিছু না ভেবে দিলাম ঘুম ভাঙলো আম্মুর ডাকে। উঠে দরজা খুলতেই দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত ভিতরে আসলো আর আম্মু চলে গেল। আপনি কোন সাহসে আমার কাছে এসেছেন? সোহান, বিশ্বাস করো, ওটা আমার জাস্ট ফ্রেন্ড হয়। ফ্রেন্ডের হাত ধরে? বাহ, বালি বানাতে পারো। বিশ্বাস করো সোহান, প্লিজ। সরি, বিশ্বাস না আমার শব্দটা কিছুক্ষণ আগেই ভেঙে গেছে। একটাবার বিশ্বাস করো। সরি, পারবো না, আপনি যেতে পারেন। এরপর জান্নাত আমার পা ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, সোহান আমি সরি, আর কখনই এমন হবে না। আমি ওর কান্না সহ্য করতে পারলাম না, ওকে পা থেকে তুললাম, এরপর বুকে জড়িয়ে নিলাম। কেন জানি না ওর কান্না আমার একদমই সহ্য হয় না। এই রাত হয়ে গেছে, চলো না ছাদে কাটাবো আজ রাতটা দুজন। ঠিক আছে চলো। দুজন ছাদে চলে গেলাম। ও বসলো, ওর খুলে আমার মাথা রাখতে বললো, আমিও তাই করলাম। ও চুলে বিলি কেটে দিতে লাগলো। আমি ওর দিকে চেয়ে আছি, ওর মুখটা অনেক মায়া ভরা, খুব সুন্দর লাগছিল ওকে। কেন যে ওর মুখের দিকে তাকালে সব ভুলে যাই উপরওয়ালাই জানে। অনেক রাত পর্যন্ত ছাদে বসেছিলাম। এরপর দুজন আবার রুমে চলে গেলাম। ওকে বুকে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। সকালে উঠে দেখি পাগলিটা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি সেগুলো সরিয়ে কপালে আলতো করে একটা চুমু দিলাম আর ও নড়ে উঠল। বুঝলাম ম্যাডামের ঘুম ভেঙে গিয়েছে। ম্যাডাম এবার উঠবেন না? আর একটু থাকবো। অনেক দেরি হয়ে যাবে তো। তাতে কি, আমার ঘুম অনেক আগে ভেঙে গিয়েছিল। তারপর? ইচ্ছে করে চুলগুলো সব মুখের উপর এলোমেলো ভাবে আনলাম। আমি জানি তুমি চুমু দিবেই। শয়তান ফাজিল, এবার উঠো। ঠিক আছে। দুজন উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম। তা তোদের ঘুম কেমন কাটলো রে? আপু ফাটাফাটি। দেখিস আমার দেবরটাকে আবার জ্বালাস না। জ্বালাবো, অনেক জ্বালাবো। ও এখন খা। আমরা তিনজন খেয়ে নিলাম, তারপর কিছুক্ষণ মজা করলাম। ভালোই চলছিল আমাদের ভালোবাসা। একদিন সন্ধ্যায় ফেসবুকে জান্নাতকে মেসেজ দিলাম, দেখলাম অনেক দেরিতে রিপ্লাই দিল। আবার দিলাম, আবারও একই। ভাবলাম হয়তো বিজি, কিন্তু কিসের জন্য তা বুঝতে পারলাম না। তবুও ওর মেসেজ যখন আসে তখন অনেক ভালো লাগে। এখন জান্নাত আর তেমন আমার সাথে কথা বলে না, ফোন দিলেও ব্যস্ত। তবুও ওর ফোনের অপেক্ষা করি, খুব ভালোবাসিতে থাকে। আমাদের বাসায় আসে কম, আসলেও বাবির সাথে কথা বলে, আমার সাথে তেমন কথাও বলে না। ভাবতেই অবাক লাগে যে জান্নাত আমার জন্য পাগল ছিল, সে এক নিমিষে এতটা পরিবর্তন। তবুও ওকে কিছু বলতাম না। কেন ব্যস্ত, কেন আমার সাথে কথা বলে না। একদিন যা দেখলাম সেদিন সব ভেঙে গেল। জান্নাত ওই ছেলেটাকে কিস করছে এক জায়গায়। আমার তখন নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। ফোনটা বের করে ছবি তুললাম, তারপর ওখান থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে এলাম। বাসায় এসে অনেক কান্না করলাম, তবুও জান্নাতকে মাফ করে দিলাম। এতটা ভালোবাসি ওকে। এখন আরো ইগনোর করা শুরু করলো, আর পারলাম না। ওকে এক কফি শপে ডাকলাম, ও এসেছে। আজ ওকে পরীর মতো লাগছে। আমার সামনে বসলো এসে। তুমি বললে বলো, আমার অনেক কাজ আছে। আমি কি সেই আগের জান্নাতকে দেখছি? মনে তো হয় না। কেন? আগের জান্নাত আমার জন্য পাগল ছিল, আর তুমি? একটা মানুষকে কতদিন ভালো লাগে তুমি নিজেকে দেখেছো আয়নায়? একদম খ্যাত। প্লিজ এমন কেন করছো? আমি কি দোষ করেছি? সত্যি অনেক ভালোবাসি। তো আমি কি করব? আচ্ছা, তোমার আর বিয়ে আছে? না, নেই। আর সহ্য করতে পারলাম না মিথ্যাটা। উঠে ঠাস করে জান্নাতের গালে একটা চড় বসে পিকগুলা দেখালাম। আমি বসে পড়লাম, ওকে চড় মেরে নিজেই ভাবলাম কেমনে পারলাম ওকে মারতে। হ্যাঁ, আমার বিয়ে আছে। কেন এমন করলে প্লিজ বলতে পারবা? এমনি ইচ্ছে হয়েছে তাই। এভাবে আমার জীবন নষ্ট করতে পারলে? তোকে কেউ ভালোবাসবে না, খ্যাত ছেলে একটা। একথা শুনে বসে পড়লাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছা হচ্ছিল, পারছিলাম না। চোখ দিয়ে অজুরে জল পড়ছিল। কোনো মতে উঠে দাঁড়ালাম। জান্নাত প্লিজ, আমি বাঁচবো না। না বাঁচলে আমার কি? ঠিক আছে, আমি আর এই জীবনই রাখবো না। পকেট থেকে ব্লেড বের করে হাতে জুড়ে টান দিলাম। রক্তে তক্ষুনি বেশি যেতে লাগলো। অবাক হলাম, জান্নাত একটু অবাক হলো না। ওর চোখে এক ফোঁটা জল এলো না, আমার জন্য একটু মায়াও এলো না। একটু এসে আমার হাত ধরলো না, বললো না কেন করলে এমন। তা না করে পাশ ফিরে চলে গেল। আমি আর পারলাম না থাকতে, মাটিতে লুটিয়ে পড়লাম।
কিন্তু যতক্ষণ চোখ খোলা ছিল ততক্ষণে জান্নাতের চলে যাওয়া দেখছিলাম। ইচ্ছে হচ্ছিল একবার এসে আমায় ধরুক, কিন্তু সব ইচ্ছে রয়ে গেল। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। চোখটা বুঝে এলো। যখন চোখ খুললাম তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি কাঁদছে। হয়তো তারা জানে না ব্যাপারটা, আমিও বললাম না। বাবা, তোর কি হয়েছিল? হাতা তো কাটছে কিভাবে? না আম্মু, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম, তার গ্লাসে কেটে গেছে। দেখে শুনে চলতে পারিস না? আজ যদি কিছু হয়ে যেত তোর, তো আমাদের কি হতো? কেন, ভাইয়া তো আছে। চুপ, একদম চুপ। ঠাস করে দিব একটা কানের নিচে। তুই না আমার ভাই? ছোটবেলার কথা মনে নেই? কত আদর করে তোকে মানুষ করছি, আর সব ছিন্ন করে চলে যাবি তুই? তুই চলে গেলে কাকে ভাই বলে ডাকবো রে? কাকে আদর করব? কাকে বকবো বল? বাবা, তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। তোদের দুই ভাইকে ছাড়া আমাদের কেউ নাই রে। আব্বু, আমার এখানে ভালো লাগছে না, আমি বাইরে যেতে চাই, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। বল, কি কাজ? আমি তাদের কাজটা বললাম। তারা প্রথমে রাজি হলো না, কিন্তু পরে যখন শুনলো যে এছাড়া আমার ক্ষতি হবে তখন রাজি হয়ে গেল। কিন্তু তাদের বললাম একথা কাউকে না জানাতে। বাবিকেও মানা করলাম। অবশ্য বাবি একটু একটু বুঝতে পারলো যে আমি হাতটা কাটছি ইচ্ছা করে। আম্মু, তোমরা বাইরে যাও, আমি একা একটু কাজ করব। ঠিক আছে বাবা, তোর জন্য খাবার আনছি, তুই কাজ শেষ কর, তারপর তোকে নিজ হাতে খাইয়ে দিব। আম্মুরা বের হলো। যাওয়ার আগে আমি ফোনটা রেখে দিলাম। একজনকে ফোন দিলাম। হ্যালো রবি। হ্যাঁ বল। কাজ শেষ, এবার তোর কাজ শুরু করতে পারিস। দোস্ত, আমি বিশ্বাসই করতে পারিনি জান্নাত তোকে ছেড়ে দিবে, আমার পিছে লাগবে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছিলাম প্রথমবারই। আর তোকেও ধন্যবাদ আইডিয়াটা দেওয়ার জন্য। কিছুদিন পর ওকে বলে দিবি ওকে তোর পছন্দ না, সেদিন আমার কাজটাও করবো রে। ও আমায় কষ্ট দিচ্ছে, এর চেয়ে দ্বিগুণ কষ্টও হবে। মন দিয়ে ভালোবেসেছিলাম, সেটা বুঝলো না। কি কাজ? রবিকেও সবটা বললাম। দোস্ত, এমনটা করবি ঠিক আছে, সাবধানে। আর সাবধানে থাকিস, দেশের বাইরে যাচ্ছিস, দেখিস ইংরেজদের প্রেমে পড়িস না। আরে না, আমি জান্নাতকে ছাড়া আর কাউকে ভাবতে পারবো না। কি বলিস? এত কিছুর পরও তুই ওকে চাস? হে রে, ও না হয় মন নিয়ে খেলেছে, আমি তো খেলিনি। কিন্তু ওকে বোঝাবো, আমি সব তিলে তিলে সব বোঝাবো ওকে। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে ফোন পাশে রেখে দিলাম। ঠিক কাজ করছো দেবরজি। আমার ওকে বোন বলতেও লজ্জা লাগছে। ভাবি, তুমি কোথা থেকে এলে? দরজার কাছে সব শুনছিলাম। আমি জানতাম তুমি এমনি করো নাই। আমি তোমার পাশে আছি। ভাবি, তোমার মতো ভাবি পেয়ে অনেক খুশি। এবার আম্মুকে ডাক দাও, খিদা লাগছে। ভাবি আম্মুকে ডাক দিল, খাবার নিয়ে আসলো। আম্মু আমাকে খাইয়ে দিল, বাসায় নিয়ে যাওয়া হলো। এর মধ্যে আমি একবার জান্নাতকে ফোন দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত আর দিই নাই। দেখতে দেখতে আমার দেশের বাইরে যাওয়ার সময় চলে এলো। সকালে সব গুছিয়ে রওনা দেব। শেষ সময় ইচ্ছে ছিল জান্নাতের সাথে দেখা করি, কিন্তু সে তো আর ইচ্ছা পূরণ করবে না। সবাইকে বিদায় জানিয়ে বের হলাম, আর রবিকেও বলে দিলাম এখনই বলতে। হ্যাঁ সোনা, কিছু বলবে? হ্যাঁ, বলো জান পাখি। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কি বলো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্লিজ এমনটা করো না। আমার কি হবে? তা আমি জানি না। তাহলে কেন আমার লাইফ নষ্ট করলে? আমি বাঁচবো না যে, প্লিজ ছেড়ে যেও না। এই কথাটা মনে পড়ে, আরো একজন বলেছিল এই কথাটা, মনে আছে? মানে? সোহানকে তো নিশ্চয়ই ভুলে যাওনি এখনো। ওই খ্যাটটার কথা কি মনে করব? তুমি এমন করছো কেন? হ্যাঁ, ওই খ্যাটটাই আমার প্রাণপ্রিয় বন্ধু, যার ভালোবাসার দাম তুমি দাওনি। আর যেগুলো তুমি বলছো সেগুলো একদিন সেও বলেছিল, কিন্তু পার্থক্য হলো সে রক্তে ভাসিয়ে দিয়েছিল তোমায়, তবু তোমার ভালোবাসা পায়নি। আজকের পর থেকে আর আমার সাথে যোগাযোগ করবে না, তোমার মতন মেয়েদের ভালোবাসার মন নেই। রবি ফোন কেড়ে দেয়। জান্নাত আবার ট্রাই করে, কিন্তু বন্ধ। চিৎকার করে কাঁদতে থাকে। আর তখন সে তার ভুল বুঝতে পারে। আসলে সে অনেক বড় কিছু হারিয়েছে। আজ সে বুঝছে বেশি কিছু পাওয়ার আশায় এমন কিছু হারিয়েছে যা তার সব ছিল। চোখের জলে বাঁচতে থাকে আর বলতে থাকে, সুহান আমায় ক্ষমা করে দাও প্লিজ। একটু পরে আবার ফোন আসে। তাকিয়ে দেখে তার আপুর ফোন। হ্যাঁ আপু বলো। জান্নাত, তুই এখনই আয়। সোহান আর নেই, সে বাইরে যেতেই অ্যাক্সিডেন্ট করেছে। মুখ একদম তেতলে গিয়েছে। কথাটা শোনা মাত্র জান্নাতের আত্মাটা কেঁপে ওঠে। ওর মনে হতে থাকে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ফোনটা ঠাস করে পড়ে যায়।
ছুটে চলে যায় সোহানের কাছে। গিয়ে দেখে সোহানের দেহটা শুইয়ে দেয়া, সবাই পাশে দাঁড়িয়ে কাঁদছে। জান্নাত গিয়ে সোহানের মৃতদেহের কাছে বসে। সোহান, আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় ছেড়ে যেও না। আমি শুধু তোমায় চাই, আর কাউকে না। আমার ভুল হয়ে গেছে সোহান, ভাবিনি তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। প্লিজ ফিরে আসো তুমি, আমায় সাথে করে নিয়ে যাও সোহান। তোমায় ছাড়া সব শূন্য লাগছে, এখন পারছি না, এখন এগুলো আমি সইতে পারছি না। আজ আমার বড্ড দেরি হয়ে গিয়েছে, কেন যে তোমায় ছেড়ে গেলাম। তোমায় ঠকিয়ে তুমি তার প্রতিশোধ নিলে, এই তুমি আমায় ভালোবাসো। জান্নাত সোহানকে ধরে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার চিৎকার সোহান শুনবে না, কেননা সোহান তাকে আর কখনো বিরক্ত করবে না। হারিয়ে গেছে এক দেশে, যে দেশ থেকে কেউ ফিরে আসতে পারবে না। সবাই কান্না করতে থাকে, কিন্তু আজ আর সেই কান্নার মাঝে হাসি থাকবে না, শুধু থাকবে কষ্ট। দেখতে দেখতে 4টা মাস চলে যায়। জান্নাত এখন এমন সময় নেই যে সোহানের জন্য কাঁদে না। সে সোহানের বাসায় কাটায় বেশি সময়, সোহানের ছবি বুকে নিয়ে কাঁদতে থাকে। একদিন হঠাৎ বাড়িতে একটু খুশির রোল পড়ে, কিন্তু জান্নাত বুঝতে পারে না কেন। আন্টি, আজ কি? আমার আরেক ছেলে আজ অস্ট্রেলিয়া থেকে ফিরছে। বললি না তো কোনোদিন। এটা গোপন রাখা হয়েছিল। হঠাৎ আম্মু বলে চিৎকার শোনে। আম্মু দৌড়ে নিচে চলে যায়, গিয়ে দেখে চলে এসেছে যার অপেক্ষায় ছিল। জান্নাতও নিচে যায়, আর নিচে গিয়ে দেখতে অবাক, কেননা সেটা আর কেউ না, সে সোহান। জান্নাত অনেক খুশি হয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, সে জোর করে ছাড়িয়ে দেয়। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো সোহান। কে সোহান? আমি শাফিন। হতেই পারে না, তুমি সোহান। আজব, আমি শাফিন। হ্যাঁ জানি, সোহান ভাই আর নেই। কি হতে পারে না, হুবহু সোহান, শুধু তুমি স্মার্ট তাই। আমি সোহান না। আর সরুন তো। আম্মু, আম্মু। বাবা, তুই এসেছিস? কতদিন পর এলি রে বাবা, আজ সব যেন ফিরে এলো রে বাবা। হ্যাঁ আম্মু, আর পারলাম না তোমাদের ছেড়ে থাকতে। হ্যাঁ রে বাবা, তোর ফিরে আসার আগে আর একজন চলে গেল। ভাইয়া কেঁদো না, তাহলে ভাইয়া কষ্ট পাবে। কিন্তু এই মেয়েটা কি আম্মু? তোর ভাইয়ার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, যেহেতু তোর ভাইয়া আর নেই তাই তোর সাথে বিয়েটা দিতে চাচ্ছি। কথাটা শোনা মাত্র জান্নাত খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সরি আম্মু, আমি পারবো না, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি সোহানকে হারিয়েছি, কিন্তু তোমায় দেখে আবার বাঁচার অনুভূতি পেয়েছি। প্লিজ তুমি আমায় তোমার করে নাও। সরি, আমি একজনকে ভালোবাসি, তাকে ঠকাতে পারবো না। আমি কারো ভালোবাসা নিয়ে খেলতে জানি না। সেও আসে আছে আমার, তাকে ছাড়া আমি কিছু পারবো না। এটা বলে আমি চলে গেলাম উপরে। ভাইয়ের কথা খুব মনে পড়ছিল, রুমে গিয়ে শুয়ে পড়লাম। সোহান, আমি সরি, বুঝতে পারিনি। সোহান, আমায় ক্ষমা করে দাও প্লিজ, ফিরে আসো। আমি আর পারছি না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তার শাস্তি এইভাবে দিও না আমায় প্লিজ। তোমাকে অবহেলা করাটা ছিল আমার মস্ত বড় ভুল ছিল, আর পারছি না আমি সোহান, অনেক কষ্ট হচ্ছে। আমি রোজ রাতে তোমার জন্য কাঁদি, কিন্তু পাই না আমি তোমার দেখা। জানো, তোমার ভাই সাফিনকে দেখে মনে হচ্ছিল আমি অনেক খুশি হয়েছিলাম, কিন্তু যখন আন্টি বলল সাফিন আর আমার বিয়ে, তখন আরও খুশি হয়েছিলাম। জানো, মনে হচ্ছিল তোমার সাথে আমার বিয়ে, কিন্তু সব শেষ করে দিল। আসলেই তো, এত স্মার্ট ছেলের যে কোনো গপ থাকবে না, তা তো আর হতে পারে না। জান্নাত সাফিনের রুমে গিয়ে দেখে সাফিন শুয়ে মোবাইল টিপছে। জান্নাত লুকিয়ে সাফিনকে দেখে চোখের জল ফেলতে ফেলতে চলে যায়। পরদিন আমি ঘুম থেকে উঠলাম। অনেকদিন পর দেশের সকালটা দেখতে ইচ্ছা হচ্ছিল, তো গেলাম ছাদে। হঠাৎ ফোন এলো। বল। কিরে, চলে গেলি হঠাৎ? আম্মুর কথা খুব মনে পড়ছিল, তাই চলে আসলাম। তা তোর বিয়ের কি খবর? না রে, বিয়ে দেরি আছে। তোর কোনো গার্লফ্রেন্ড নেই? না রে। হালা, মিথ্যা কথা বলবি না। সবার ক্রাশ তুই, আর আমার মিথ্যা কথা বলিস? হালা, ফোন রাখ। ও, এই ব্যাপার? আমি মিথ্যে বলা সাহস তো কম না তোমার। আপনি কখন এলেন? অনেকক্ষণ ধরে শুনলাম। ভালো করছেন। আমার বিয়ে করতে দোষ কি তোমার? সরি, আমি পারবো না। কারণ? কি মনে করেন আমি জানি না মনে হয়? ভাইয়া আমার সব বলেছে। সেদিন হাত কেটে রক্তে ভাসিয়েছিল, সেদিনের ঘটনা আমাকে সব বলেছে। আপনার মতো মেয়েদের ঘৃণা করি আমি। আপনাকে আমি বিয়ে করব, পরে আমাকে ছেড়ে চলে যাবেন না, এটা হবে না। আপনি যা পারেন করেন। কথাটা বলা মাত্র জান্নাত কাঁদতে লাগলো।
কথাটা সত্যিই বলেছে এটা জান্নাত ভাবতে লাগলো। এভাবে চলতে লাগলো কিছুদিন। জান্নাত যতই সাফিনের কাছে যাওয়ার চেষ্টা করে ততই দূরে ঠেলে দেয়। বাবা এসে উঠেছিস, একটু বাইরে থেকে ঘুরে আয়। ঠিক আছে। আন্টি আমিও যাব। ঠিক আছে সাফিন, ওকে নিয়ে যা। না, পারবো না। আমি কি বলছি শুনিস নাই? ঠিক আছে। বাইরে বের হলাম, হাঁটছি। জান্নাত যতই কথায় কথায় আমার দিকে ঘেঁষে আসে ততই আমি আবার দূরত্ব তৈরি করি, আবার ঘেঁষে আসে। আপনার সমস্যাটা কি? কেন? এভাবে সরিয়ে আসছেন কেন? ভেবেছিলাম ভুল বুঝতে পারছেন, কিন্তু না, আপনার মতো মেয়েরা কখনো ভুল বুঝতে পারে না। কথাটা শোনা মাত্র জান্নাতের চোখে জল চলে এলো। হঠাৎ একটা মেয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। আমায় প্রপোজ করার কারণ? তোমাকে আমি সে প্রথম দিন থেকেই ফলো করছি, তুমি অনেক কিউট আর স্মার্ট, প্লিজ অ্যাকসেপ্ট করো। আমি একটু জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম করুণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে। যদিও আমার কেউ নেই তাই কথাটা শেষ করতে দিল না। জান্নাত কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও সব পেলিয়ে বাসায় চলে গেলাম। নিজের রুমে গিয়ে দেখি জান্নাত কাঁদছে ফুফিয়ে। কি এখন কেমন লাগে? কষ্ট লাগছে তাই না? আমার এই ভাইয়ার ভালোবাসা নিয়ে খেললেন, এখন নিজের কেমন লাগে? ভাইয়া দেখ তোর জন্য কাঁদছে, কোমরের খান্না কাঁদছে। জান্নাত চুপচাপ মুখ বুজে শুনছে, কেননা এগুলো সত্যি। সাফিন ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। সোহান আমি শুধু তোমায় চাই, আর কাউকে না, প্লিজ। হঠাৎ সাফিনের ফোন বেজে ওঠে। জান্নাতের কাছেই ফোনটা। ফোনে তাকিয়ে দেখে রবি নামে সেভ করা। জান্নাত ফোনটা ধরে। কি রে দোস্ত, ভুলে গেলে সব? তা জান্নাতকে কেমন কষ্ট দিয়েছিস রে? বল না, চুপ করে আছিস কেন? ও এই ব্যাপার? এই ব্যাপার মানে? আর আপনি কে? আমি জান্নাত। কি? জান্নাত ফোনটা কেড়ে দেয়। আমার সাথে শয়তানি। আজ 5 মাস ধরে আমায় কাঁদিয়েছ। বের হও, তোমার খবর আমি নিচ্ছি। প্রতিটা মুহূর্তে কেঁদেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, কাউকে ঠকিয়ে ভালোবাসা পাওয়া যায় না, এতে নিজেই ঠকতে হয়। এর মধ্যে আমি ওয়াশরুম থেকে বের হতেই জান্নাত আমার বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর চড়ে বসে ইচ্ছামতো কিলঘুষি দিতে লাগলো। এই আমায় মারছেন কেন? কুত্তা, বান্দর, কালো বিলাই, কালো ইঁদুর, কালো বক। কিন্তু কেন? তুমি সোহান, রবি সব বলেছে। এরে হারামিটারের কাছে পাইলে ছিবে কাদাম, হালা সব বইলা দিছে। আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? আমায় দাওনি? অনেক দিছ, হাত কাটার কথা এখনো বলিনি। সরি, মাফ করে দাও প্লিজ। ঠিক আছে। এই বলে পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। আজ অনেক ভালো লাগছে, কেননা আমার পাগলিটাকে বুকে নিচ্ছি অনেক দিন পর। বাহ কি রোমান্স। হঠাৎ ভাবির কথা শুনে দুজন ছেড়ে দিয়ে উঠে বসি। ভাবি, আমি শিওর আগের জন্মে তুমি আমার শত্রু ছিলে, না হলে এমন করতা না। এখন তো শত্রু বলবেই। আর হ্যাঁ, তোদের বিয়ে ঠিক করেছে আব্বু আর আম্মু। কথাটা শোনা মাত্র জান্নাত আমায় খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে গালে কিস করলো। ওর মনেই নেই ভাবি আছে। পরে যখন ওর মাথায় এলো তখন ছেড়ে দিয়ে লজ্জায় লাল হয়ে গেল আর দৌড়ে চলে গেল। এরপর জান্নাত আমার বাসায় চলে গিয়েছে। বিয়ের আয়োজন করা হচ্ছে। আজ আমার বিয়ে, কেমন যেন লাগছে। অনেক দিন আগে এখানে এসেছিলাম, কিন্তু এই জায়গায় বসেছিল আমার ভাইয়া, আর এখন বসে আছে আমি। এখানে শুরু হয়েছিল গল্পটা, ধাক্কা, তারপর ঝগড়া, তারপর সব ভাবতেই হাসি পাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি এখন বাঁশ খাওয়ার জন্য বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমার সারা শরীর কাঁপছে। বুকে সাহস নিয়ে ভিতরে ঢুকে দরজা আটকে দিয়ে বিছানার কাছে গেলাম। গিয়ে দেখলাম জান্নাত ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে বউ সেজে। আমি ঘুমটা তুললাম। ও আমার পায়ে সালাম করে বলল নামাজ পড়তে, তাই করলাম। তারপর সারা রাত অনেক গল্প করলাম। এখন জান্নাত আমায় অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, অনেক কেয়ার করে, আমিও করি। সকালে ভেজা চুলের পানি দিয়ে ঘুম ভাঙায়। কাজে যাওয়ার সময় তাকে চুমু না খেলে রেগে পেতনি হয়ে যায়, আর ওকে রাগাতে আমার ভালো লাগে। এখন আমাদের পরিবারে ভাইয়ের আরেকজন সদস্য আসতে চলেছে, সবাই অনেক খুশি। রাতের বেলা আমার জড়িয়ে ধরে জান্নাত ডাকলো। এই বলো। বাড়িতে তো একজন আসতে চলেছে তাই না? হ্যাঁ তো আরেকজন আসলে আরো ভালো হবে। ঠিক আছে চলো তাহলে। থাক, পরেরটুকু পারি না, সবাই এখন যেতে পারেন। সবাই ভালো থাকবেন, কেমন?